নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলিক। আজ একটা বিশেষ দিন, মানে এমনিতে ক্যালেন্ডারে হয়তো বিশেষ দিন হিসেবে খুঁজে পাবেন না, আমাদের জন্য এই খেলার জন্য আজ একটা বিশেষ দিন। কারণ আজ আসছেন খুব বিশেষ 4 মা লক্ষ্মী। একা আসছেন না, সঙ্গে নিয়ে আসছেন তাদের কৃতি সন্তানদের, সেই সন্তানরা যারা এই বছরেই হয় মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এবং উত্তীর্ণও হয়েছেন দারুণ রেজাল্ট করে। কিন্তু পরীক্ষা শুধু ওই পরীক্ষার হলের মধ্যেই তারা দেননি, হলের বাইরেও চলেছে কঠিন লড়াই, আর দিতে হয়েছে কঠিনতর পরীক্ষা। ডেকে নিই সেই 8 জনকে, প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাম। সবাই ভালো? ভালো আছি। ভালো আছি ম্যাম। আলাপ করি সবার সঙ্গে ছোট্ট করে। প্রথমে সুষমাদি আর সাগর। নমস্কার সুদীপ্তাদি, আমি সুষমা মণ্ডল, নদিয়া জেলা শান্তিপুর থেকে এসেছি। আচ্ছা, আমি একজন পরিচয় শ্রমিক। কি মানে কোথায় কাজ করো সুষমা? গুজরাটে। গুজরাটে কাজ করো? হ্যাঁ। কি কাজ করো? মানে একটা প্রাইভেট হসপিটালে ঝাড়ু পোছার কাজ করি। তো ঝাড়ু পোছার কাজ কি এখানে নেই? এবার আমি তো পড়াশোনা জানি না, ওখানে গিয়েছি, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছি। হাজব্যান্ডও হোটেলে কাজ করে, আমিও হসপিটালে কাজ করি। ওকে। আর সাগর? হ্যালো। নমস্কার ম্যাম, আমি সাগর মণ্ডল। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর্টস বিভাগ থেকে 488 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে প্রথম হয়েছি। সুপারব। আমি শুনবো তোমার আর তোমার মার জার্নির কথা। আসসালামু আলাইকুম সুদীপ্তাদি। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম ফয়জুন্নেসা। ফাইজুন্নেসা। হ্যাঁ, আমি জলপাইগুড়ি জেলার গোড়ালবাড়ি অঞ্চলের নিজবাড়ি গ্রাম থেকে এসেছি। আমি একজন শিশু শিক্ষা স্কুলের সহায়িকার কাজ করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, আমি সাবনুর পারভিন। শাবনূর। হ্যাঁ, সাবনুর পারভিন। আচ্ছা, কি সুন্দর নাম সব। থ্যাংক ইউ। আমি দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিকে 458 পেয়ে আমাদের বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছি। ওয়াও। নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে এসেছি। আমার নাম শুক্লা পাল। নমস্কার ম্যাম, আমি কিংসুক পাল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া হাই স্কুলের ছাত্র এবং এই বছর মাধ্যমিক পরীক্ষায় 662 নম্বর পেয়ে আমি স্কুলের মধ্যে 3য় স্থান অধিকার করেছি। পাশাপাশি আমি একজন অ্যাথলিট। আমি গত বছর ন্যাশনাল মেডেল পেয়েছি, 4টে ন্যাশনাল করেছি এবং 2টোতে মেডেল রয়েছে আমার। কোন কোন ইভেন্টে? হাই জাম্পে। হাই জাম্প? হ্যাঁ, তুমি যা লম্বা, বাবা, ও তো এমনি পেরিয়ে যাবে, জাম্প করতে হবে না। হ্যাঁ, খুব ভালো, পড়াশোনাও এত ভালো, খেলাতেও এত ভালো। তো যারা বলে পড়াশোনা নষ্ট হয় খেলাধুলা করলে, নাচ গান করলে, নাটক থিয়েটার করলে, এটা ভুল, একদমই ভুল। এটা মিথ্যে। তা আসলেই হয় না, মন দিয়ে করলে সব ঠিকঠাক করে করা যায়, তাই না? হ্যাঁ, একদম। ফ্যান্টাস্টিক কিংসুক। আমি আরো শুনবো নিশ্চয়ই তোমাদের কথা। সুমিত্রা। নমস্কার সুদীপ্তাদি, আমরা বোলপুর কংগ্রেতলা দুনাইপুর থেকে আসছি। কঙ্কালীতলা? হ্যাঁ, আচ্ছা। দুনাইপুর গ্রাম থেকে আসছি। আমি গৃহবধূ, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে। নমস্কার ম্যাম, আমার নাম রিয়া দাস। রিয়া। বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়। আমি এই বছর উচ্চ মাধ্যমিকে পাস করে নাম্বার পেয়েছি 236। ওকে, তোমাদের সবার সঙ্গে আরো গল্প করতে চাই। তোমাদের এই জার্নি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পড়াশোনা, এবং যা বুঝতে পারছি তোমাদের মাদের সঙ্গে খানিকটা কথা বলে, যে খুব একটা বোধহয় সহজ স্মুথ গোলাপ বাগান বা গোলাপের বিছানার মতো বোধহয় জার্নিটা ছিল না, তাই না? সেটা আমি শুনতে চাই এবং আমি চাই আমার দর্শকরা সবাই শুনুন। সেগুলো সবই হবে, আস্তে আস্তে যাব গল্প করতে করতে। খেলাটা শুরু করি, ওকে? ফার্স্ট রাউন্ডে
আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে আমি সুষমা আর সাগরের কাছে একবার আসি। সবাইকে আগে একটা ছবি দেখাই আমি। মেধায় মাত অভাবী পুত্রের, মাঝে মাঝে চোখ জ্বালা করত উনুনের তাপে না একা থাকার কষ্টে, উনুনের তাপে না একা থাকার কষ্টে সংশয় হতো নিজেরই। চোখ মুছে দ্রুত রান্না চড়াতেন, স্নান খাওয়া সেরে বাসন ধুয়ে ছুটতেন ভাগীরথীর ঘাটে, খেয়া পেরিয়ে অটো বা টোটো ধরে স্কুলে, বাড়ি ফিরে 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হতো টিউশনে, ফিরে আবার ভাত ফুটিয়ে খাওয়া। পূর্ব বর্ধমানের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগর মণ্ডলের বছর 2 ছিল, এটাই ছিল দিনলিপি। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় 9ম স্থানে নাম আছে তার। আচ্ছা, সুষমার কাছে শুনি সাগরের জার্নিটা। সাগর যখন 1 বছর বয়স তখন ওর মা মারা গিয়েছিল। আচ্ছা, ওর মা মারা যাওয়ার পর তারপর আমি এসেছি সাগরের কাছে। সাগরের বাবা কি আবার বিয়ে করলেন? হ্যাঁ, আমাকে পরের বার বিয়ে করেছে। সো ইউ আর হিজ সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা, তো তুমি যখন বিবাহিত হয়ে এলে তখন সাগর 1 বছরের? হ্যাঁ। ওকে। ও একাই ছিল? না, ওর ঠাকুমার সঙ্গে ছিল, 2 দিদি ছিল, একদম ছোট ছোট। ওর 2 দিদিও ছিল? হ্যাঁ। মানে ওরা 3 জন ছিল? হ্যাঁ। তুমি যখন এলে এই ফ্যামিলিতে? হ্যাঁ। ওকে। তারপর ওর ঠাকুমার কাছে থাকতো, খুবই ছোট ছিল। আসার পর তখন আমি ওদের কোলে তুলে নিলাম। সো তুমি বিয়ে করে এসেই মা? 3 সন্তান? হ্যাঁ। ওয়াও। ওদের মানুষ করার জন্য আমি নিজে আর সন্তান নিইনি, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাঁত শান্তিপুরে তো তাঁতের শাড়ি মার করতাম আমরা দুজনাই, মারটার করে 2 মেয়েও পড়াশোনা করিয়েছি, বিয়ে থাওয়া দিয়ে দিয়েছি। এবার ছেলে হচ্ছে খুব কষ্ট করেই মানে মানুষ করেছি 3টে ছেলে মেয়েকেই। ওর বাবাও সুগার প্রেশারে রুগী হয়ে গিয়েছে, এখন আর ভালো মতো কাজ করতে পারে না। ওর জন্য আমরা দুজনাই বাইরে চলে গিয়েছি, গুজরাটে। ঠাকুমা এখনো আছেন? হ্যাঁ, ঠাকুমা আছে। ঠাকুমার এখন শরীর খারাপ, উনি রান্নাবান্না কিছু করে দিতে পারে না আর। ও একাই থাকে? একাই থাকে, পাশে কাকারা থাকে। হয়তো কোনো সময় গ্যাস ট্যাস নেই, আমি ফোন করে বলে দিই। বিপদ আপদ হলে তখন? হ্যাঁ, তখন হয়তো একটু দিল রান্নাবান্না করে। ওর প্রতিদিনকার নালে নিজেই একাই আলু সেদ্ধ ভাত রান্না করে, কোনোদিন মুড়ি খেয়ে এইভাবে খেয়েই পড়াশোনা করেছে। ও নিজেও আমাদের কাছে চলে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে। ও, ওর বাবার কাছে, ওর বাবা যে কাজ করে সেই কাজ করতেই ও চলে গিয়েছিল। কাজ করতে? হ্যাঁ। কি কাজ করতে? ওর বাবা যে থালা বাসন ধোয়ার কাজ করে হোটেলে, ওই কাজে ও লেগেছিল। 1 মাস কাজ করার পরে যে রেজাল্ট বার হলো, তারপর আমি ওকে নিয়ে তাই বাড়ি এসেছি। ওর যা স্বপ্ন পূরণ করার জন্য আমরা তো অত টাকা দিতে পারবো না, ওর জন্য ও চলে গিয়েছিল। ওর সঙ্গে মাস্টারদের ফোন নাম্বার লিখে নিয়ে গিয়েছিলাম, যে যাতে অসুবিধা না হয় আমি ফোন করে জানবো মাস্টারের কাছে। আমি কিন্তু পড়াশোনা জানি না, ওর বাবাও জানে না কিচ্ছু। ফোন করে করে জানতাম যে আমরা তো এরকম মাইনে পাঠাতে পারছি না, আমাদের মাইনে তো খুব কম, তাহলে আপনারা যদি একটু হেল্প করেন। তা বললো যে ঠিক আছে, আমরা কেউ 300 টাকা মাইনে, সে 200 টাকা নিত, কেউ 400 টাকা, সে 200 টাকা নিত। এরকম করে টিচাররাও আমাকে হেল্প করেছে। আর স্বপ্নটা যেন পূরণ করতে পারে, এই জন্য আমরা আরও চেষ্টা করছি। সবাই পাশে থাকলে আরও ভালো হবে। নিশ্চয়ই। তুমি পুরো পরীক্ষার সময়টা একাই ছিলে? 11 থেকে 12 অবধি পুরো 2 বছর আমি একাই ছিলাম, একাই রান্না করে খেয়েছি এবং পরীক্ষা দিয়ে এসে তবে রান্না করে নিজে খেয়েছি। মাধ্যমিকে কেমন রেজাল্ট ছিল তোমার? মাধ্যমিকে 646 পেয়েছিলাম। বাড়ি থেকে স্কুল কত দূর সাগর? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। এবার কালনায় পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট একটা ভালো স্কুল বলে আমি একটু দূর হলেও আমি ঘাট পার হয়ে তবে স্কুলে যেতাম, মানে অন্য ডিস্ট্রিক্টে পড়তাম। আবার এইদিকে শান্তিপুরের দিকে আমার বাড়ি একদম গ্রামে, গঙ্গার ধারে, মানে বন্যা হলেও জল হয়ে যায়, আমাদের একটা অস্থায়ী এমন একটা ব্যাপার। তা ঘাট হয়ে ওপারে পড়তে যেতাম, আবার বাড়ি এসে সাইকেল চালিয়ে 7-8 কিমি সাইকেল চালিয়ে শহরে পড়তে যেতাম।
শিক্ষকরা কি বলছেন এখন? শিক্ষকরা তো অনেক সাহায্য করেছে বলেই তো এই জায়গায় আসতে পেরেছি। শিক্ষকরাও খুশি, স্কুলের স্যার ম্যাডামরাও খুশি। ভালো শিক্ষক হলে সাহায্য করবেনই। হ্যাঁ, তিনি যদি দেখেন যে ছাত্র বা ছাত্রী মেধাবী, শুধু পয়সার জন্য ব্যাপারটা আটকে আছে, তখন ভালো শিক্ষক হলে ডেফিনেটলি সাহায্য করবেন, জানো তো। বাট সাগর, তুমি তো ইন্সপিরেশন। তোমাকে দেখে তো আরও 4টে বাচ্চা ছেলে মেয়ে তারা মনে সাহস পাবে যে সাগর দা পারলে আমিও পারবো। ও যদি হোটেলে বাসন মাজার কাজ করে এসে বা নিজের রান্না নিজে করে খেয়ে বাবা মা ছাড়া দিনের পর দিন থেকে পড়াশোনা করে সারা রাজ্যের মধ্যে 9ম স্থান অধিকার করতে পারে, সারা জেলার মধ্যে 1ম স্থান অধিকার করতে পারে, তাহলে বোধহয় পৃথিবীতে এমন কিছুই নেই যেটা অসম্ভব করা। উই আর সো প্রাউড অফ ইউ। এরপরের তোমার কি পরিকল্পনা? কোথায় পড়তে চাও, কি পড়তে চাও? পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স পড়তে চাই। সো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে তারপরে কি হবে? আইএএস। ওকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, তোমরা মা বেটা মিলে, মায়ের কি প্ল্যান? তাহলে ওই 1 লাখ টাকাই আমি ছেলের স্বপ্ন পূরণ করতে চাই, ওর পড়াশোনার পিছনেই আমি খরচ করতে চাই। শিওর শিওর, সেটাই হওয়া উচিত। মাকে ডাকি ফার্স্ট রাউন্ডে খেলার জন্য। সুষমা, কাম। 1 মিনিট সময়। সুষমা, শুরু এখন। চলো, ধরতে থাকো টাকা, ধরতে থাকো, ধরতে থাকো। ওইখানে কত টাকা আটকে আছে দেখো, কনুইয়ের কাছে আটকে আছে, আটকে আছে ওখানে টাকা। এই যে আটকে আছে, আটকে আছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, ধরতে থাকো, ধরতে থাকো। ধরো ধরো, ওইখানে টাকা আটকে আছে, এটা নিয়ে নাও। যা, সব বেরিয়ে গেল, বেরিয়ে গেল। ধরো, হ্যাঁ, রাইট 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 রাইট, ধরো। আরে ছোট বড় সবই ধরো, ছোট বড়। ওপর থেকে পড়ছে দেখো, ওপর থেকে পড়ছে, ধরো ধরো। ইয়েস, ভেরি গুড, খুব ভালো। এইখানে আটকে আছে, নিয়ে নাও। নিচে আটকে আছে, আটকে আছে নিচে 50 টাকা, 60 টাকা। হ্যাঁ, ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও, নিয়ে নাও। ওখান দিয়ে না, হ্যাঁ, ভেতরে। হ্যাঁ, কারেক্ট, গুড। চলো চলো, ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে টাকা। একশো, 200, 20, 30, 1030। এবার ফাইজুন্নিসা, তোমার মেয়েকে নিয়ে তোমার জার্নির কথা বলো। 2006 সালে আমার বিয়ে হয় ম্যাম। 6 সালে। তো 2006 সালে বিয়ে হলো, 2008 সালে আমার মেয়ে আসলো। তো ভালোই চলেছিল আমাদের সংসার। ওর বাবা কৃষিকাজে করতো। তো হঠাৎ একদিন ওর বাবা অসুস্থ হলেন। অসুস্থ মানে জ্বর হলো। তো ডাক্তার দেখালাম, ওষুধ খাচ্ছে কিন্তু জ্বর আর সারে না। ডাক্তার রিপোর্ট করলো, করার পরে ডাক্তার বললো যে ব্লাড ক্যান্সার হয়েছে। সময়ও বেশি পাই নাই, তার মধ্যে আবার টাকারও সমস্যা ছিল, টাকা জোগাড় করতে সময় লাগছে। হাসপাতালে ভর্তি করলাম। হাসপাতালে ভর্তি করার পর 31শে জানুয়ারি 2015 সালে ওর বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। তখন স্বপ্নর কত, 6-7 বছর বয়স? তখন ওর বয়স 7 বছর। হ্যাঁ, ক্লাস 2-এ। আমি যেহেতু শিশু শিক্ষা স্কুলে পড়াই, তো তখন থেকে আমি ওইখানে নিয়ে যাই। আমি তো ভেঙে পড়েছিলাম, কিন্তু কি করব, মেয়ের জন্য তো আমাকে উঠে দাঁড়াতে হবে, শক্ত হতেই হবে। তখন শুরু হলো আমার জার্নি। মেয়েকে বাড়ির কাজ যতটুকু আছে করি, মেয়েকে স্কুলে নিয়ে যাই, সাইকেলে করে স্কুলে পড়াই, আবার নিয়ে আসি, এভাবে চলছে। তারপরে বড় হলো, ক্লাস 5-এ দিলাম, অ্যাডমিশন করাই।
তখনও কোনো টিউশন টিচার দেয়নি, নিজে পড়াতাম আমি। ক্লাস 8 অবধি আমিও পড়াতাম। ক্লাস 9-10 যখন উঠলো তখন আশেপাশে তো সেরকম কোনো টিচার ছিল না, তো একটা টিচার দিছি, সব অল সাবজেক্টে পড়তো। এভাবে মাধ্যমিক পরীক্ষা দিল, মাধ্যমিক পরীক্ষা মোটামুটি ভালো রেজাল্ট করছে। তারপরে 11-12-এ ওকে আমি টিউশনে দিলাম, 3টা দিলাম। তো বাড়ি থেকে টিউশন, আমাদের বাড়ি থেকে 10-12 কিলোমিটার, কাছে তো কোনো টিউশন টিচার নাই। ও যেত সাইকেলে করে, আবার কোনো দিন টোটোয় করে যেত, হেঁটে যেত। 50 বা 60 এরকম স্টুডেন্টের মাঝখানে ও পড়তো। ওরও কোনো সময় খারাপ লাগতো যে একা একা যেত, সবারই গার্জিয়ান যায় ওখানে, সবার আমাকে এসে বলতো মা সবার গার্জিয়ান আনতে যায় আবার দিয়ে আসে, আমার তো কেউ নেই, কে যাবে, আমার তো বাবা নেই, দাদা নেই। যখনই আমি দেখতাম আমার বান্ধবীদের বাবা ওদেরকে টিউশন থেকে নিতে আসছে, তখন আমার মনে হতো যে আমার যদি বাবা থাকতো তাহলে আমাকেও নিতে আসতো। তারপরে ক্লাস 12-এ মা টিউশন টিচার দিয়েছিল, কিন্তু সেটা মানে আমাদের বাড়ির থেকে 10-12 কিলোমিটার দূরে। আমার স্কুলও ছিল 15 কিলোমিটার এরকম। তো বেশিরভাগ দিনই আমি স্কুল ড্রেস পরে একেবারে টিউশন চলে যেতাম। তারপরে ওখান থেকে কোনো দিন কিছু খেয়ে বা না খেয়ে আমি ওখান থেকে স্কুলে চলে যেতাম। তারপরে স্কুল থেকে আবার কোনো দিন টিউশনে গিয়ে তারপরে বাড়ি আসতাম। মাই আমাকে ছোট থেকে মানুষ করেছে, মানে অনেক দারিদ্রতা, অনেক মাঝখান দিয়ে, প্রতিকূলতার মাঝখান দিয়ে আমাকে বড় করেছে। মা কি ওই যে চাকরিটা করতেন বা করেন সেই টাকাতেই, সেই টাকা দিয়ে মানে কোনো মতে আর কি চলে যেত আমাদের। আমি ভেবেছিলাম যদি আমার বাবা থাকতো বা আমাদের সংসারটা ঠিকঠাক থাকতো তাহলে হয়তো আমি আরও ভালো করে পড়াশোনা করতাম, আরও ভালো রেজাল্ট হতো আমার। আরো ভালো, ফার্স্ট হয়েছে তো। তাও আমার আরেকটু আশা ছিল। যাই হোক, যেইটুকু পেয়েছি সব কিছু আমার মায়ের জন্য। আমার মা যদি পাশে না থাকতো তাহলে এত কিছু, মানে আমি আমার মন থেকে বলছি যে আমি হয়তো পারতাম না। পাশাপাশি স্কুলের টিচার, টিউশন টিচার তারাও সাহায্য করেছে। তাদেরও ছিল। আমাদের স্কুলের শাবনূর কি একাই না ভাই বোন? ও একাই। একাই, হ্যাঁ। স্কুলের শিক্ষিকা ভালো ছিল আর কি, তারপরে গৃহশিক্ষক ভালো ছিলেন, ওনারা সাহায্য করেছিলেন। ফাইজুন নিসা, আজ যদি 1 লাখ টাকা তোমরা জিতে নাও, মা মেয়ে, কি করবে, কি প্ল্যান? আমি আমার মেয়ের পড়াশোনার কাজেই লাগাবো। ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভবিষ্যতে আরও এগোতে পারে। নিশ্চয়ই। তুমি কি নিয়ে পড়তে চাও শাবনূর? আমি বিডিও হতে চাই, WBCS এক্সাম দিতে চাই। জানি না কতদূর কি হবে, যেহেতু উচ্চশিক্ষার জন্য অনেক আর্থিক অবস্থার প্রয়োজন। পাশাপাশি নার্সিং করারও ইচ্ছা আছে। না, এই দুটোর প্রিপারেশন তো আলাদা একদম। নার্সিং এর প্রিপারেশন আর WBCS এর প্রিপারেশন, মানে যে কোনো সিভিল সার্ভিস আলাদা, হ্যাঁ। তবুও চেষ্টাও করবে। আচ্ছা, হ্যাঁ, কিছু তো একটা হবেই, সেটা তো ওর চোখে মুখে লেখা আছে। ভিড়ে মিশে কখনোই যাবে না, যাই হয়ে যাক মাকে দেখো, মার পাশে থেকো। ওটা হচ্ছে প্রথম পয়েন্ট, বাকি তারপর সব কিছু। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। ফাইজুন নিসা, চলে এসো। 1 মিনিট সময়। ফাইজুন নিসা, শুরু এখন। হাতটা বড় করো, হাতটা বড় করো, ধরো। ধরো ধরো ধরো, পড়ছে। নিচে উঠবে, ধরো ধরো। যেগুলো লেগেছে ওগুলো ধরো, ধরো। এই কোনো ইয়ে 500 টাকা, হ্যাঁ।
আমারই উত্তেজনা। আরেকটু ভালো করে, আরেকটু ধরো ধরো ধরো। তাড়াতাড়ি ধরো, টাইম চলে যাচ্ছে। উপর থেকে ধরো। ওপর থেকে পড়ছে। পাঁচশো, 700, 70, 80, 2180। এবার শুক্লা, কিংশুক বাড়তে হবে স্কোর, আর একটু বাড়বে এবার। হ্যাঁ, ওকে, এবার শুক্লার কথা একটু শুনি। ও যখন ছোট ছিল তখন আমাদের আর্থিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না। ওর বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন, কি চাকরি করতেন? একটা লেখাপড়ার কাজ করতেন আর কি, ব্যাংকের কাজ। ওকে। ওকে যখন আমি স্কুলে পাঠাই, আমি দিয়ে নিয়ে আসি, তখন সবাই গার্জিয়ানরা বসতো, আমিও বসতাম কিছুটা সময়। তখন ভাবলাম যে ওর বাবার যে কাজটা হয় তাতে আমাদের সংসার ভালোভাবে চলে না। তখন কি করলাম, আমি ভাবলাম যে আমি বসে যখন থাকি তখন আমি নিজে একটা কিছু করি। তখন আমি ওই রেডিমেড কিছু কাপড় জামা নিয়ে স্কুলে বসতাম। এবার সবাই দেখতো বিক্রি করতো। ওখানেই সব গার্জিয়ানদের মধ্যে, হ্যাঁ, বসতো। এবার যেহেতু কাজটা করতে হয়, ছোট ছিল, পড়াশুনোও করাতাম আমি নিজে। ও খেলাধুলায় খুব ভালো ছিল ছোটবেলার থেকে। তখন দুদিকে সামলাতে গেলে ওর বাবাকে প্রাইভেট ফার্মের চাকরিটা ছেড়ে দিতে হলো। তারপরে কি হলো, আস্তে আস্তে একটা আমরা ভাড়ার টোটো নিলাম। ভাড়া টোটো নিয়ে উনি চালাতেন। তারপরে ধার দেনা করে একটা টোটো নিজেরা কিনলাম। তার মধ্যেও বড় হচ্ছিল, খেলাধুলার দিকে যাচ্ছিল, খুব ভালো খেলাধুলা পড়াশুনো দুটোই খুব ভালোভাবে করছিল। এর জন্য ওকে আরও ভালো করে দেওয়ার জন্য ওর বাবা খুব কষ্ট করে টোটো চালিয়ে কাজ করে ওকে চালাচ্ছে। শাড়ির ব্যবসাটা কি আর বন্ধ হয়ে গেছে? এখন ওর পেছনে সময় দিতে গিয়ে তারপরে টাকা পয়সারও সমস্যা ছিল জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কিংশুকের কাছে শুনি। স্কুলে ভালো ছেলে ছিলে বরাবর? হ্যাঁ, স্কুলে প্রথম থেকেই রেজাল্ট মোটামুটি ভালোই হতো, প্রথম থেকেই থাকতাম, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম। দেখে তো ভীষণ দুরন্ত আর দুষ্টু মনে হয়। হ্যাঁ, খুবই শান্ত। শান্ত? খুবই শান্ত। আচ্ছা, ওকে। সো তুমি বরাবরই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকতে ছোটবেলা থেকে? পড়াশোনাতে আর খেলাধুলাতেও। খেলাধুলাতেও ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতে। তারপর টিচারদের তো মানে নয়নের মণি। স্পোর্টসেও যে ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকে আর পড়াশোনাতেও যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকে। সব ছেলেরা টিচাররা খুবই সাহায্য করে, হ্যাঁ, প্রথম স্বাভাবিক। থেকেই তাই। খুব ভালোবাসেন সব টিচাররাই, স্কুলের বাড়ির। ভালোবাসারই কথা এরকম স্টুডেন্ট হলে, তাই না? আমাদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমাকে খুব সাহায্য করতেন। তাছাড়া আরও অন্যান্যভাবে বিভিন্নভাবে সাহায্য করতেন আমার স্যারেরা। আমাদের স্কুলেও খুব সাহায্য করেছে। কোনটাতে সব থেকে বেশি পেলে? কোন সাবজেক্টে? হিস্ট্রি আর ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি দুটো মিলে? 98 পেয়েছি ওটা, দুটোতেই, হিস্ট্রি আর ফিজিক্যাল সায়েন্সে দুটোতেই। ওকে, ওকে। অ্যাকচুয়ালি মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করার টার্গেট ছিল, যেহেতু আগের বছর আমি ন্যাশনাল করেছি। ন্যাশনালে মেডেল পাওয়াটাই আমার সারা বছরের টার্গেট ছিল, এবং তার জন্যই মানে নিঃস্বার্থভাবে খেটেছি সারা বছর। সময় পড়াশোনা খুব একটা দিতে পারিনি। এবার শেষ মুহূর্তে এসে দেখছি যদি ভালো করে করি, ওইটুকু টাইম কাজে লেগে যেটুকু রেজাল্ট উঠেছে। আমার সারা বছর টার্গেট ছিল না কোনোভাবে, থাকলেও তো আরও বেটার রেজাল্ট করতে পারতাম, মেধা তালিকার নাম চলে আসতো হয়তো। তো এবারে কি একটু মনটা খারাপ হয়েছে মেধা তালিকায় নাম আসেনি? না, মন খারাপের তো কিছু নেই। আগের বছর যে এরকম বড় অ্যাচিভমেন্ট পেয়েছি সেটা তো আর 5 জন পাইনি যারা মেধা তালিকায় নাম রেখেছে। ঠিক। তো ন্যাশনালে কটা মেডেল এনেছো? 4টে ন্যাশনাল করেছি, আমার 2টো মেডেল আছে। গোল্ড? না, সিলভার। সিলভার, ওকে। সবটাই হাই জাম্পে? হ্যাঁ, ছোটো থেকে হাই জাম্প করি আমি। ওকে। তো এটা খুব রেয়ার কম্বিনেশন, একজন স্টুডেন্ট যে পড়াশোনাতেও ভালো আবার স্পোর্টসেও ভালো। পিওর সায়েন্স নিয়েছে, পিওর সায়েন্স নিয়ে পড়বে, মানে এটা কিন্তু খুবই রেয়ার কম্বিনেশন।
বাট গুড কম্বিনেশন। সো কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? পিওর সায়েন্স নিয়েছি, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওকে। আর সঙ্গে স্পোর্টসটা? হ্যাঁ, স্পোর্টস তো আমার ওটাও থাকবে। আছেই। সো তোমরা যদি মা বেটা আজকে 1 লাখ টাকা জিতে যাও, শুক্লা কি করবে, কি প্ল্যান? প্রথমত ওর পড়াশুনো খেলাধুলার জন্য দেবো, তারপরে যদি কিছুটা থাকে তবে আমি আবার ব্যবসাটা আমার নিজের শাড়ির ব্যবসাটা যেটা বন্ধ রেখেছি সেটা আবার চালু শুরু করতে করা চাই। উচিত। এই যে বাড়ি এখানে থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে আর আমার যা এসছে। নমস্কার, ওকে ওকে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। শুক্লা চলে এসো। ওকে শুক্লা, 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো ধরো। হাত ঢুকিয়ে দাও, ভেতরে হাত ঢুকিয়ে দাও। দেখি পরানো ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া হ্যাঁ, ভিতরে এগুলো, ভিতরে চলো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা ধরো ধরো ধরো, এই ওপর থেকে পড়বে। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা হ্যাঁ, তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি। লাগে নিচে নিচে নিচে, হাতে নিচে। চুলে লাগে উড়া ধুরা ধরো ধরো, ওপর থেকে পড়বে, এবার ওপর থেকে পড়বে। লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারই তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি রাতে 500, 1000, 30, 40, 50, 60, 70, 3070। সুমিত্রার কাছে আসি আর রিয়ার কাছেও শুনবো তোমাদের জীবনের জার্নির কথা। বলো একটু। আমার বর টোটো চালাতেন। টোটো চালিয়ে যে আমাদের ইনকাম হতো, মানে আমাদের খুব আলু সিদ্ধ ভাত খেয়ে শান্তি ছিল। ওর যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, যখন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যান, তখন ওর বাবা বাড়ি ফিরে রাত্রে সাইকেল নিয়ে বাজার করতে গেছিলেন। তখন হঠাৎ মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল। রক্ত বেরিয়ে যাওয়ার পর বাড়িতে এসে বলেনি যে আমার রক্ত বেরিয়েছে। তখন টোটোর পিছনে প্যান্টটা ছাড়ছে। তখন আমার ছেলে বলছে, মা বাবা কি করছে ওখানে? তখন ও বাবা বলেনি যে আমার মুখ দিয়ে রক্ত উঠেছে, যাতে মেয়ে পরীক্ষা দিতে পারে। আমি যদি বলি যে অসুস্থ, তাহলে তো- ওর এই বছর উচ্চ মাধ্যমিক চলার হ্যাঁ, সময়? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা সেদিনকে। ওই টোটোর পিছনে প্যান্টটা ছাড়ছে যাতে মানে মেয়েটা পরীক্ষা দিতে পারে। বললে তো হাসপাতাল নিয়ে চলে যাবে। এবার আমরা জানি না যে এরকম অবস্থানে আমার ছেলেটা বলছে যে, বাবা তুমি কি করছো ওখানে? বলছে না আমি কিছু করিনি, তাই বললো। নিয়ে এসে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে আমাকে বলছে মাথায় জল দাও, মাথায় জল দাও। আর মাথায় জল দিয়ে চোখগুলো পুরো উপর দিয়ে উঠে গেল। চোখ উপর দিয়ে উঠে জামু খুব চিৎকার করছি যে কি হয়ে গেল। সব আত্মীয় স্বজন পাড়াবর্তী এসে তুলে নিয়ে আমরা চলে গেলাম হাসপাতালে গিয়ে আমরা তো জানি না ধরুন যে মারা যাবেন। আর ও বাবা বললো ডাকতে পারলো না। আর আমরা কিছু বুঝতে পারলাম না। তিন মাস হলো মারা গেছে।
তারপরে ওর পরীক্ষা বাকি ছিল। তাও ও ভেঙে পড়েছিল যে আমি কি করে পরীক্ষা দেবো। তো স্যার মাস্টারমশাই বললেন, আমিও মানে এত ভেঙে পড়েছি, তাও বললাম যে না, বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। বাবা যেমন করে হোক পড়ানোর জন্য এত কষ্ট করেছে, তোমাকে স্বপ্ন পূরণ করতেই হবে। ওর পরীক্ষা দিয়ে পাস করলেন, 236 পেয়েছে। মানসিকভাবে তো পরীক্ষা দেবার অবস্থায় থাকার কথা নয় কোনো বাচ্চার, কিন্তু তুমি যে মনের জোর দেখিয়েছো রিয়া, 236, 136, 536 কিচ্ছু আর ম্যাটারই করে না। রিয়া বড় হয়ে কি হতে চাও? আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়তে যাই, আমি সবার জনসেবা করতে চাই। ও বাবা যে টোটো চালাতেন, আমরা স্মৃতি মুছতে চাই না, তার জন্য ওর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, বেঁচে থাকতে খারাপ হয়ে গেছে, তাই স্মৃতিটা আমরা রাখতে চাই। তো টোটোটা রেখে দিতে চাও? হ্যাঁ, মানে ভাড়া কাটাতে চাই কাকু দিয়ে। আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে কি করবে? ছেলে, আমার 2 ছেলেকে মানুষ করব, বাবার স্বপ্ন পূরণ করব, আর টোটোটা আমি সারাতে চাই। টোটোটা সারাতে চাও। আর আমি কাঁথা স্টিচ কাজ করি, তার জন্য আমি একটা ব্যবসা খুলতে চাই। সাদা কাপড় থান নিয়ে আমি হাতে সেলাই করে আমি ব্যবসা করতে চাই। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। উপর থেকে পড়বে দিদি, উপর থেকে পড়বে, দেখ। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো সব। ভালো করে, আরেকটু ভালো করে, আরেকটু ভালো করে। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত। উপর থেকে পড়বে দিদি, উপর থেকে পড়বে। ওটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের 500, 1000, 50, 60, 70, 80, 5000, 80। গানের রাউন্ড তো শুরু করবই, তবে একটা সারপ্রাইজও আছে আজকে, সেটা জানিয়ে রাখি। এখনই বলে দেবো সারপ্রাইজটা। এইসব হিরের টুকরো সন্তানের মাদের জন্য সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভ টিমের তরফ থেকে রয়েছে একটা করে হীরের আংটি।